আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কাশীনাথের মন্দির। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কাশীনাথের মন্দির। রাতের খাবারটা একটু বেশি হয়ে যাওয়ায় জমিদার জীবনকৃষ্ণ তার বাড়ির সামনে একবার পায়চারি করছিলেন। রাতের বেলা এমনভাবে মাঝে মাঝে পায়চারি করা তার অভ্যাস। তাছাড়া ননীগোপালের রান্নার হাতটা এত ভালো যে মাঝে মাঝে খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। দোতলার বারান্দা থেকে গলা তুলে জীবনকৃষ্ণের স্ত্রী মধুবালা বললেন, কি গো, রাত তো অনেক হলো। আরে বাবা, এত রাতে কেউ বাইরে থাকে? ঘরে চলে এসো। আরে ওরকম করে না, দেখো না আকাশটাও তো ভালো নয়, কেমন মেঘলা হয়ে আছে। আর রাত করো না। আহা, অল্প চাঁদের আলো রয়েছে তো। তাছাড়া ওই তো বিষ্ণুও বসে আছে দাওয়ার কাজটায়। তুমি গিয়ে শুয়ে পড়ো, বেশি রাত জেগো না। মধুবালা এক কথা দ্বিতীয়বার কখনোই বলেন না। তিনি বারান্দা থেকে ঘরের দিকে চলে যেতেই জীবনকৃষ্ণ একবার মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখলেন দাওয়ার কাছে বিষ্ণু বসে আছে বটে, তবে তার মাথাটা গিয়ে ঠেকেছে দেওয়ালের থামের কাছে। এই জমিদার বাড়ি আজ থেকে প্রায় 200 বছর আগে তৈরি হয়েছিল। মোটা মোটা থাম, উঁচু উঁচু কড়ি বর্গা, একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর। তাছাড়া জমিদার বাড়ির আশপাশটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকলেও এখন সে প্রাচীর ভেঙে এসেছে। চারপাশটা যেন কালো অন্ধকারে জড়িয়ে রয়েছে। একটা পুরনো গন্ধ এই বাড়ির চারপাশে ভেসে বেড়ায়। এমন সময় জীবনকৃষ্ণ দেখতে পেলেন বিষ্ণু থামে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। একবার হেসে বললেন, আর হবে নাই বা কেন? বিষ্ণুর তো রাত জাগার অভ্যেস নেই, বেটা ঘুমোতে ভালোবাসে। তাছাড়া কালকে বেশিক্ষণ ঘুমোতেও পারেনি, আজ বরঞ্চ এটুকু থাক। কথাটা ভেবে জীবনকৃষ্ণ বারান্দার দিকে যাওয়ার জন্য কয়েকটা মাত্র পা এগিয়েছেন। এমন সময় মনে হলো বাইরের লোহার দরজার ওপাশে যেন কে একটা এসে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় এতক্ষণ ধরে কালো মেঘে ঢেকে থাকা কালো আকাশটায় একবার বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোতে জমিদার জীবনকৃষ্ণ দেখতে পেলেন তার বাড়ির বাইরের লোহার গেটটার ওপাশে সত্যি সত্যি একটা বৃদ্ধ মতো লোক দাঁড়িয়ে আছে। বিদ্যুতের শব্দতে বোধহয় বিষ্ণুর ঘুম ভেঙে গিয়েছিল। সে হুড়মুড় করে লণ্ঠন নিয়ে উঠে এলো জমিদারের কাছে। আরে এত রাতে বাইরের দিকে যাচ্ছেন কেন জমিদার বাবু? দেখ তো, দরজার বাইরে কে একটা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? একবার গিয়ে দেখে আয় তো। বিষ্ণু হারিকেনটা তুলে নিয়ে চলে গেল বাইরে অন্ধকারে। আর কাউকে দেখা যাচ্ছে না। বিষ্ণু দরজার কাছে ফিরে এসে একটু কৌতূহলী গলায় বলল, কাউকেই তো কোথাও দেখতে পেলাম না জমিদার বাবু। আপনি হয়তো ভুল দেখছেন, এখানে তো কেউ নেই। এতটা ভুল দেখলাম? যেন মনে হলো কেউ একটা দাঁড়িয়ে আছে। বিষ্ণু কিন্তু ইতস্তত করছিল। সে একবার মাথা চুলকে নিল। খালি গা, খাটো করে পরা ধুতি, লণ্ঠনটা এক হাতে তুলে নিয়ে অন্য হাতে লাঠি নিয়ে গিয়েছিল বিষ্ণু। লাঠিটা কোমরের কাছে ফাঁস দেওয়া রয়েছে। আলো আধারে কি দেখতে কি দেখলেন জমিদার বাবু? আমার মনে হয় ওটা চোখের ভুল। এই আধারে তো অনেক কিছুই হয়। বিষ্ণু গ্রামের ছেলে হলেও তার কথায় বেশ সহজাত একটা বাঁধন রয়েছে। আসলে এ বাড়ির জমিদার পূর্বপুরুষ একসময় দেশের বাইরে ছিলেন। এ বাড়িতে ছোট থেকেই জমিদার জীবনকৃষ্ণ এবং তার পরিবারের লোকেরা
ভাষাগত ক্ষেত্রে অন্তত সহজ একটা প্রবৃত্তি রাখতেন। তাই এই বাড়িতে থাকা কাজের লোকেরাও তার বাইরে নয়। আর দ্বিতীয়ত, সে এই বাড়িতে একদম ছোট থেকে মানুষ হয়েছে। বলছিস যখন তাহলে চল, কিন্তু আমার যেন মনে হলো কি একটা। জীবনকৃষ্ণ পেছনের দিকে ঘুরলেন। আধো অন্ধকারের মধ্যে অনেক দূর থেকে কিছু একটা শব্দ ভেসে আসছে। এখন ঘুমানোর সময় হয়েছে। গোটা শরীর যেন ক্লান্ত হয়ে আসছে। চোখ দুটোর পাতা একটু পরেই ভারী হয়ে আসবে। এমন সময় হেঁটে দোতলা পর্যন্ত উঠতে ইচ্ছা করে না। পুরনো দিনের বাড়ির সিঁড়িগুলো যেমন চওড়া, তেমনি বড় আর বেশ খানিকটা খাড়াই। একতলা থেকে পার হতে হয়, তারপর আবার লম্বা বারান্দা পেরিয়ে শেষের দিকের ঘরটা। একটা হাই উঠে আসছিল জমিদার জীবনকৃষ্ণের। ঠিক তখনই মাথাটা কেমন যেন ঘুরে উঠল, আর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। বিষ্ণু, এই প্রায় ভেঙে আসা জমিদার বাড়ির অন্ধকার রাত, সব কিছু তার চোখের সামনে থেকে কোথাও যেন উধাও হয়ে গেল। সে দেখতে পেল একটা মন্দির, অনেক পুরনো লাল পাথরের মন্দির। দেখে যেন মনে হয় সেই পাথর ক্ষইতে ক্ষইতে এক অবশিষ্টাংশে এসে পরিণত হয়েছে। তবুও গোটা মন্দিরটা দাঁড়িয়ে আছে। তার মাথার উপর চূড়ার দিকে তাকিয়ে দেখা যায় চাঁদের আলোয় কি যেন প্রতিফলিত হয়ে চকচক করে উঠছে। আর সেই মন্দিরের একদম নিচের দিকের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন তিনি। মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা লোক। তার হাতে একটা লাঠি, কালো একটা ছেঁড়া চাদর পিঠের কাছে ফেলা। নিম্নাঙ্গে একটা কাপড় একসময় ছিল, এখন কালচে হয়ে গেছে। তার হাতের লাঠিটায় ভর দিয়ে সামান্য ঝুঁকে সামনের দিকে তাকিয়ে আছে। মাথার চুল ধবধবে সাদা, পিঠের কাছ পর্যন্ত এসে পড়েছে। মুখে গোঁপ দাড়ি ভর্তি। জঙ্গলের মাঝে কোনো কিছুই ভালো করে বোঝা যায় না। তবু লোকটা যেন একটা হাত তুলে তাকে ডাকছে। মাত্র এক মুহূর্তের মধ্যে হলেও অনেক কিছু দেখতে পেলেন জীবনকৃষ্ণ। আর তারপরে অনুভব করলেন তাকে কেউ যেন ধাক্কা দিচ্ছে। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেতেই দেখতে পেলেন বিষ্ণু তাকে ধাক্কা দিচ্ছে, আর তিনি কখন যেন মাটির উপরে বসে পড়েছেন। কি হলো জমিদার বাবু, কি হলো? কোথায়? কিছু হয়নি তো। কি হলো, অমন করছিস কেন? আরে করবো না, এই আপনি হঠাৎ করে কেমন যেন মাটির উপরে বসে পড়লেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি ডাকছি, শুনতেই পাচ্ছেন না। জীবনকৃষ্ণ শুধু একবার পিছনের দিকে ঘুরে তাকালেন। আধো অন্ধকারে লোহার দরজার বাইরে আজও অন্ধকার রয়েছে। আর ঠিক সেই অন্ধকারের মধ্যে যেন স্পষ্টভাবে তিনি দেখতে পেলেন কেউ একজন দাঁড়িয়েছিল। সেই রকমই নিজের অজান্তেই তার শরীরটা একবার শিরশির করে কেঁপে উঠল। আমাদের একাল আর সেকালের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমাদের সময় অনেক কিছু অন্যরকম ছিল, এখন সব কিছু বদলে গেছে। ছোটবেলায় যা যা দেখেছি এখন তার মধ্যে অনেক কিছু দেখা যায় না। সেসব কথা বলতে বসলেই খুঁটিয়ে খুঁটিয়ে একটা একটা করে বলতে হবে, বুঝলে? তাহলেও তোমরা বুঝবে না। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় ঠাকুরমশাই। এই আমাদের সময় যা আছে, আজ থেকে আবার 20 বছর পেরিয়ে গেলে হয়তো অনেক কিছুই বদলাতে শুরু করবে। এসব ধরে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, তা ঠিকই বলেছ। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন করতে হয়। আর যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে না, তারা অনেকটা পিছিয়ে থাকে। আজকে একজন এসেছিল, তার কাছে এমন কিছুই শুনছিলাম। এক সময় বিপদে পড়ে সে আমার কাছে এলে তাকে অনেক সাহায্য করি। তাই এখনো সে মাঝে মাঝে আমার কাছে আসে, এটা ওটা বলে। শুনেছি সে কোথায় একটা ভালো চাকরি করছে, আর সেই সূত্রেই কথাবার্তা হচ্ছিল। আপনি কি একটা কথা বলবেন বলছিলেন,
স্বপ্নের কথা। এই দেখো, কথা বলতে বলতে তো ভুলেই গেছি। আসলে এমনটাই হয়েছে এখন। কি বলতে বলতে যে কি বলে বসি। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, স্বপ্নের কথা। বড় আশ্চর্য এক স্বপ্ন দেখলাম কাল রাতে, বুঝলে। দেখি একটা প্রাচীন বট গাছ, আর সেই বট গাছের ঝুড়ি মাটি পর্যন্ত নেমে এসেছে। শুধু তাই নয়, গাছের ডালপালা এতভাবে এতদিকে ছড়িয়ে রয়েছে যে একটা গাছ বলে মনে হয় না। শতাব্দী প্রাচীন সেই বট গাছের তলায় ঠিক ঠিক করছে অন্ধকার, আর ঠিক তার মধ্যেই যেন অনেক মানুষ একসঙ্গে সেই বট গাছের তলায় অন্ধকারের মধ্যে চুপ করে বসে আছে। তখনই কিশোরী বলে উঠল, এমন একটা স্বপ্ন আপনি হঠাৎ করে দেখতে কেন গেলেন? তারানাথ মাথা নাড়ল। আমি বললাম, অনেক স্বপ্ন তো এমন থাকে যার কোনো অর্থ থাকে না, এমনি এমনি দেখায়। তেমনই কোনো একটা ব্যাপার হবে বোধ হয়। আজ সকালের শুরুটা কিন্তু অন্যরকম হয়েছিল। এক বিশেষ কাজে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তাই কিশোরীকে আগেই বলে রেখেছিলাম আজ তারানাথের বাড়িতে আমি যাব না। কিশোরী বলেছিল, তোমার যাওয়ার তো কোনো ঠিক নেই, না হয় তারানাথের বাড়ি থেকে একবার ঘুরে যাব, অসুবিধা তো কিছু নেই। তাছাড়া রবিবারের সকালে করার মতন তেমন কিছু নেই। তাই সকালে যখন কিশোরী আমার বাড়িতে এলো, তখন আমি চুপ করে বসে চা খাচ্ছিলাম। আসলে যেখানে যাওয়ার ছিল তাদের বাড়িতে কোনো একটা বিপদ হওয়ার জন্য কাল রাতেই তারা খবর পাঠিয়েছে সেখানে না যেতে। অন্তত এখন নয়, পরে কোনো এক সময়ে যাওয়া যাবে। তাতে গিন্নির মন খারাপ আর আমার মন খুশি। যাই হোক, কিশোরী এসে যখন আমায় দেখল, বলল, একেই বোধহয় বলে কাকতালীয় ব্যাপার। বাড়ি থেকে বের হচ্ছি, কি যেন মনে হলো। প্রথমে ভাবলাম তুমি তো যাবেই না, তোমার বাড়িতে এসে কি করব। তারপরে মনে হলো না, একবার যাই, আর এলাম বলেই তো। এখন আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলো। আকাশের অবস্থা কিন্তু এখন ভালো আছে। বাইরে বেরিয়ে দেখলাম কিশোরীর কথাই ঠিক। আকাশের অবস্থা এখনো পর্যন্ত ভালো আছে, কারণ উত্তর কোণে কালো মেঘ জমতে শুরু করেছে। একখানা ছাতা নিয়েছিলাম, তবে সেটা ফেরার সময় কাজে লাগলো। হাঁটা পথে মটলেন পর্যন্ত পৌঁছে সেখান থেকে তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেট কিনে আমরা যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন দেখি তারানাথ তার বাড়ির উপর একপাশে থাকা গাছের তলায় দাঁড়িয়ে মন দিয়ে কি যেন দেখছে। কিশোরী একবার গলা খাঁকারি দিয়ে বলল, গাছের মধ্যে আবার হঠাৎ করে কি দেখতে পেলেন? তারানাথ মুখ না তুলে আমাদের দিকে না তাকিয়েই বললেন, সব জায়গাতেই দেখার মতন কিছু না কিছু আছে, বুঝলে। দেখার চোখ থাকলে সব কিছুই দেখা যায়। তবে গাছের দিকে তেমন কিছু দেখছিলাম না। গাছের গায়ে পোকা লেগেছে, সেই পোকা তাড়াতে না পারলে গাছটাকে বাঁচানো যাবে না। কিন্তু পোকা লাগলো কি করে সেটাই ভাবছি। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখলাম গাছের গায়ে ছোট ছোট অসংখ্য ফুটো তৈরি হয়েছে, আর তার মধ্যে সাদাটে এক ধরনের পোকা গোছের গা বেয়ে হেঁটে চলেছে। এতই ছোট যে একসঙ্গে অনেকগুলো পোকা আছে বলে দেখা যাচ্ছিল, না হলে চট করে ধরা যেত না। তারানাথ গাছটার গায়ে খানিকটা হাত বুলিয়ে দিয়ে আমাদের নিয়ে তক্তপোষের ওপর এসে বসল, আর তারপরই এই স্বপ্নের কথাটা বলতে শুরু করেছিল। কিন্তু যাই হোক, স্বপ্নটা বড় অদ্ভুত। হঠাৎ করে এমন একটা স্বপ্ন দেখলেন, আর কিছুই দেখলেন না। তোমরা তো জানোই, স্বপ্নের মধ্যে সচরাচর নিজেকে দেখা যায় না, অনুভব করতে হয়। তবে গাছের থেকে দূরে কোথাও দাঁড়িয়ে আমি যে দৃশ্যটা দেখে চলেছি সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, গাছের তলায় অন্ধকারে যারা ছিল তাদের মুখ দেখতে না পেলেও যেন মনে হচ্ছিল তারা আমার চেনা। কিন্তু এতগুলো মানুষকে আমি চিনলাম কি করে সেটাই বুঝতে পারছিলাম না। আরে স্বপ্নে অনেক সময় এমন অনেক কিছু দেখা যায় ঠাকুরমশাই। আপনার স্বপ্ন নিয়ে শুধু শুধু চিন্তা করছেন, তার চেয়ে বরং আসুন, এই তেলে ভাজা একটা বাটিতে নিয়ে আসুন তো একটা করে, তারপরে বসে খান তো। কতদিন পর এলাম আপনার কাছে। না, আজ কিন্তু তেলে ভাজাও তারানাথকে বিভ্রান্ত করতে পারল না।
সে একবার কিশোরীর দিকে তাকাল, তার মুখে একটা ম্লান হাসি। তারপর ভেতর থেকে ফিরে একটা রেকাবি এনে বসল। একটু পরে তেলেভাজা শেষ করে পাশে রাখা প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়েছে। আমি আর কিশোরী বললাম, একটা গল্প কি আজকে আর হবে না? আকাশে বৃষ্টি নেই বলে কি গল্পও বাদ? একবার ধোঁয়া ছেড়ে তারানাথ নিজেই বলল, না না, তা হতে যাবে কেন? স্বপ্নের কথায় মনে পড়ল, একবার একটা গ্রামে গিয়েছিলাম। সেই গ্রামে জীবন কৃষ্ণ নামের এক জমিদার এক অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেছিলেন হঠাৎ করে। আর তারপর সেই স্বপ্নের সমাধান যে কিভাবে হয়েছিল সেই কথাই তোমাদের আজ বলি, শোনো। কাশী বিশ্বনাথের মন্দিরের কথা শুনেছ তো? সেই যে সোনা দিয়ে তৈরি মন্দিরের চূড়া। আমরা দুজনে মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই তারানাথ বলতে শুরু করলো, যে সময়ের কথা বলছি তা ধরে রাখো আজ থেকে অনেক বছর আগের কথা। তখন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ানো আর সাধু সঙ্গ করাই ছিল আমার কাজ। কয়েকটা সাধনা করেছিলাম, কিন্তু সেইভাবে সম্পূর্ণ করতে না পারায় ওখানে লাভ করতে পারিনি কিছু। এমনই এক বর্ষা শেষে তখন শরৎকাল এসে উপস্থিত হয়েছে। এমন একদিনে যখন নদীর পাড়ে এসে পৌঁছালাম, দেখি এক মাঝি নৌকা চালাচ্ছে। তখন গ্রামের দিকে নদী পারাপারের জন্য মাঝিদের এমন ব্যবস্থা ছিল, পয়সা দিলে তারা নদী পারাপার করে দিত। কিন্তু আমার কাছে তো পয়সাও নেই। তা সেই মাঝির কাছে জানতে চাইলাম, ওপারে কোন গ্রাম আছে? আছে ঠাকুর মশাই, নয়া সরাই। আপনি যাবেন নাকি? হ্যাঁ, যেতে তো চাই, কিন্তু আমার কাছে যে পয়সা নেই। আপনি সাধু মানুষ, আপনার কাছে পয়সা আসবে কোথা থেকে? আপনি বরং চলুন, আপনাকে সরাই গ্রামে পৌঁছে দিয়ে আসি। মাঝি বিনা পয়সায় আমায় নয়া সরাই গ্রামে পৌঁছে দিতে চাইছিল। তাই জন্যে খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি খুশি হয়েছিলাম তার সাধুর প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে। সে কথাগুলো এমনভাবে বলল যে আমার মনটা বেশ ভালো লাগলো। তাই তার নৌকাতে উঠে বসলাম। নৌকা চলতে লাগলো। একটু পরে মাঝি বলল, সাধু বাবা, আপনি এসেছেন কোথা থেকে? আর নয়া সরাই গ্রামে যাবেন কার কাছে? আমি তো এসেছি অনেক দূর থেকে। হ্যাঁ, নয়া সরাই গ্রামে কারোর কাছে যাব না, পথে পথে এমনি ঘুরে বেড়াচ্ছি। তুমি বললে ওইখানে গ্রাম আছে, তাই ভাবলাম একবার ওখান থেকে ঘুরে আসি। তাহলে ওই গ্রামে যান। আমাদের জমিদার বাবুর একটা বিপদ হয়েছে। বিপদটা ঠিক কি সে কথা আমি জানি না, তবে ওই বাড়ির কাজের লোক বিষ্ণুর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। সে আমায় বলছে কথাটা। বাইরের সবাইকে বলতে বারণ আছে, তবে আমার সঙ্গে বিষ্ণুর বড্ড খাতি। তাই আপনাকে বললাম, আপনি যখন কোনো কারণেই যাবেন না, তাহলে একবার জমিদার বাড়িতে যান। যদি জমিদার বাবুর বিপদ ঠিক করতে পারে। সে নাকি মাঝে মাঝে একটা মন্দির দেখতে পাচ্ছে। তার কথা শুনে অবাক হয়ে গেলাম। এ কেমন অদ্ভুত বিপদ! মাঝে মাঝে একটা মন্দির দেখতে পাওয়া, এটা বিপদ না অন্য কিছু? মন্দির দেখতে পাচ্ছে, কিন্তু কোনো মন্দির তোমাদের গ্রামে নেই? মাঝি মাথা নাড়ালো আর বলল, অনেক প্রাচীন একটা অশ্বত্থ গাছ আছে। সেই গাছের তলাতেই গ্রামের লোকেরা পুজো টুজো করে। তাছাড়া আলাদা করে তেমন কোনো মন্দির টন্দির নাই। জমিদার মশাই ভালো মানুষ, কিন্তু তার জমিদারি এখন আগের মতো নাই। বেশ বেশ, তাহলে আমি জমিদার বাড়িতেই যাব। তুমি আমায় ঘাটে নামিয়ে দিয়ে নয়া সরাইয়ের জমিদার বাড়ির রাস্তাটা চিনিয়ে দিও, তাহলেই হবে। আমার কথায় মাঝি যেন খুশি হলো। দ্বিগুণ উৎসাহে সে তার দাঁড় টানতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর আমরা নদীর ওপারে একটা ঘাটের মতো জায়গায় এসে উঠে পড়লাম। মাঝি আমায় পথ দেখিয়ে দিল। তারপর সেই পথ ধরে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ব্যাপারটা তো বড় অদ্ভুত। মন্দির দেখতে পাচ্ছেন, অথচ গ্রামে কোনো মন্দির নেই। ব্যাপারটা কি বলুন তো? অবাক তো আমিও হয়েছিলাম। গ্রামের পথ ধরে হেঁটে চলেছি। গ্রামও খুব একটা বড় নয়, মাত্র কয়েক ঘর বসতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঝামাঝি জায়গায় জমিদার বাড়ি। একসময় চারপাশে উঁচু ইট সুরকির দেওয়াল ছিল।
এখন সেই দেওয়াল ভেঙে পড়েছে, দেওয়ালের গায়ে শ্যাওলা জমতে শুরু করেছে, নিচের দিকের রং বদলে একেবারে সবজেটে হয়ে গেছে। বাড়ির ভেতরের দিকটাও দেখা গেল, দোতলা বাড়ি হলেও উপরের দিকে বট অশ্বত্থের চারা শিকড় যেন একেবারে উপরতলা দখল করে বসেছে। দোতলার বারান্দার কাছে এক স্ত্রীলোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। স্ত্রীলোকটি মধ্যবয়স্ক, ওই বাড়ির কেউ বলেই মনে হলো। তার পোশাক আশাকও তেমন। বাড়ির গেটের কাছাকাছি গিয়ে দেখি ভিতর থেকে বন্ধ করে দেওয়া, লোহার উঁচু গেট। এত কিছুতে সামান্য জং ধরলেও ভাঙেনি। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। এমন সময় একতলার বারান্দার কাছ থেকে একটা গলা শুনতে পেলাম। বিষ্ণু, এ বিষ্ণু, একজন এসেছে দেখ তো। আমি তার গলা শুনেই তার দিকে তাকালাম। লম্বা চেহারা, ভালোভাবে বোঝা যায় না যদিও। একটু পরেই খালি গায়ে মাঝারি আকারের বেশ পেটানো চেহারার একজন এসে দরজা খুলে দিল। আমায় দেখে সে হাসি মুখে বলল, আপনাকে নিশ্চয়ই হরদয়াল মাঝি পার করে দিয়েছে। তাকে তো বলেছিলাম কোনো সাধু সন্ত বা তান্ত্রিক দেখলে তাকে যেন এই বাড়িতে পাঠিয়ে দেয়। বুঝতে পারলাম সেই মাঝির নাম হরদয়াল। বললাম, আমায় একজন এই বাড়িতে পাঠিয়েছে। জমিদার মশাই কোথায়? জমিদার মশাইয়ের কোনো একটা বিপদের কথা শুনে আমি এখানে এসেছি। বিপত্তি আর একটা ঠাকুর মশাই, বিপদ অনেকগুলো। আপনি আগে ভেতরে আসুন, তারপরে আপনাকে সব কথা বলছি। আমি আর ননীগোপাল মিলে একা হাতে আর সামলাতে পারছি না। গ্রামের কবিরাজকে ডেকেছিলাম, কেউ কিছু ধরতে পারল না। এখন কি করি বলুন তো? শেষের কথাগুলোর মধ্যে কি একটা হতাশার ভাব ফুটে উঠেছিল। আমি ঢুকতেই গেটটা বন্ধ করে দিল সে। তারপর আমায় নিয়ে সোজা চলে গেল দোতলায়, যেখানে একটু আগে সেই বয়স্ক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তিনি আমাদের দেখে এগিয়ে এলেন আর হাত জোড় করে প্রণাম করে বললেন, দেখুন না ঠাকুর মশাই, কি বিপদটাই না হয়ে গেল। কয়েকদিন ধরে এমনই হচ্ছে। আমি আর প্রশ্ন করলাম না, ফিরে চলে গেলাম পাশের ঘরে। দেখি জমিদার মশাই শুয়ে রয়েছেন, ঘুমাচ্ছেন। আমি তার কপালে হাত রাখতে বুঝতে পারলাম ভীষণ জ্বর। কথাটা আর খুলে বললাম না, তার বদলে বললাম, শরীরটা বোধহয় ভালো নয়, তাই গায়ে উত্তাপ রয়েছে। কি হয়েছে সে কথা খুলে বলো তো। এবারে জমিদার মশাইয়ের স্ত্রী বোধহয়, তিনি আমায় বসতে বললেন। আমার জন্যে খাবারের ব্যবস্থা করতে গেল ননীগোপাল আর বিষ্ণু। জমিদার মশাইয়ের স্ত্রী বললেন, আসলে ব্যাপারটা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। যতদূর মনে পড়ে সেদিন ছিল সোমবার। রাতের বেলা খাওয়া দাওয়ার পর নিচে পায়চারি করছিলেন। এমনটা তার বরাবরের অভ্যাস। রাতের বেলা বেশি খাওয়া হয়ে গেলেই মাঝে মাঝেই তিনি এরকম পায়চারি করে থাকেন। আর বয়সটাও তো হচ্ছে একটু একটু করে, বুঝতেই পারছেন। তবে খেতে বড় ভালোবাসেন তো, আর ননীগোপালের রান্নাও খুব ভালো। আপনি খেলে আপনিও বুঝতে পারবেন। তারপর যে কি হলো ঠাকুর মশাই, বিষ্ণু আর উনি যখন ফিরে এলেন না, তখন দুজনকে দেখেই মনে হলো কেমন যেন ভয় পেয়েছে। আমি জিজ্ঞাসা করতেই বললেন, ওই তো ওই লোকটা, ওই লোকটা আমার কাছে আসতে চাইছে। ওই লোকটা আমার কাছে আসতে চাইছে। কোন লোকটা? আরে ওই যে ওই লোকটা, বাইরে যাকে দেখলাম আমি, ওই লোকটাকে বিষ্ণু দেখতে পাইনি, আমি দেখতে পেয়েছি। বিষ্ণু? এই বিষ্ণু, তুই কিছু দেখতে পেয়েছিস? বিষ্ণু মাথা নাড়ল, এরপর আবার বলল, আমি কিছু দেখতে পাইনি, তবে যেন মনে হলো আশেপাশে কিছু একটা হয়েছে। গেটের বাইরে কেউ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকলে যেমন মনে হবে তেমনটাই মনে হলো, অথচ কাউকে দেখতে পেলাম না। এমন অদ্ভুত কথা শুনে তো আমি প্রথমে বেশ ভয় পেয়ে গেলাম। আর সেদিন রাতের বেলাতেই ঘটনাখানা ঘটল। অনেকটা রাতের বেলা, আমি তখন ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ করেই ঘুমটা ভাঙতেই মনে হলো বিছানার ওপরে কে যেন বসে আছে।
ঘরের ভেতরে মাত্র একটা লণ্ঠন জ্বলছে তখন। কিন্তু আপনি তো ঘরগুলো দেখেছেন ঠাকুরমশাই, এত বড় বড় ঘরে একখানা লণ্ঠনে ভালোভাবে আলোতে দেখা যায় না। সেই লণ্ঠনের আলোটা আমি তখন বাড়িয়ে দিলাম, আর তারপরে দেখতে পেলাম বিছানার ঠিক মাঝখানটাতে উঠে বসে মাথাটা সামনের দিকে রেখে দু হাতে বিছানা ধরে দুলতে দুলতে কে যেন চলে যাচ্ছে। আমি খুব একটা ভীতু মানুষ নই ঠাকুরমশাই, আমি সচরাচর কোনো জিনিস দেখে ভয় পাই না, কিন্তু ওই দৃশ্য দেখে আমার তখন বড্ড ভয় হতে লাগলো। কি বিভৎস চেহারা তার, মাথাটা সামনের দিকে ঝোঁকানো, হাত দুটো সামনে, এভাবেই বিছানার ওপর বসে কি যেন আপন মনে বলে চলেছে। আমি যে তাড়াতাড়ি গিয়ে কিছু একটা বলতে যাব, তার আগেই আমার দিকে মুখ তুলে তাকালো। দেখি দুটো চোখ বন্ধ, যেন ঘুমের মধ্যে উঠে বসে কিছু একটা করছে। আমি ভয় পেয়েছিলাম ঠিকই, তবে ভয় পেলেও আমি আবার উঠলাম। উঠেই সামনে ঠিক এগোতেই যাব, হঠাৎই শুনতে পেলাম ভিড় করে বলছে, তুমি আমায় কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি যাব না, আমি কোথাও যাব না। এই হলো প্রথম রাতের কথা। সেদিন থেকেই শুরু হলো সবকিছুর। তারপর থেকে বেশ কয়েকটা দিনই এমন ব্যাপার চলছে ঠাকুরমশাই। তার কথায় আমি অবাক হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। সে কি দেখতে পাচ্ছে সেই ব্যাপারে তো কিছু বলেনি, তবে একটা লোকের কথা সে বলতে চেষ্টা করছে সেটাও বুঝতে পারলাম। তবে কিছু বলবো তার আগে বিষ্ণু এসে পড়ল। মা ঠাকুরন, তাহলে দুপুরের রান্নার কথা ননীগোপালকে বলে দিই, ঠাকুরমশাই তো এখানেই থাকবেন। ঠাকুরমশাই এখানেই থাকবেন, আর তুই একবার কবিরাজকে খবর দিয়ে দে তো। কবিরাজ এসে আর একবার ওনাকে দেখে যাক, তাহলেই আমার চিন্তাটা কমবে। আর শরীরটা ঠিক হয়ে গেলে তো আর কোনো চিন্তা নেই। কিন্তু জমিদার বাবু তো বলেছেন কবিরাজকে খবর না দিতে, এসব কবিরাজের ব্যাপার নয়। আমি বললাম না খবর দিতে, আমি যা বলেছি তাই কর। এখন তো তোর জমিদার বাবু ঘুমাচ্ছে, তাই এখন আমার কথাটা শোন। বিষ্ণু একবার মাথা চুলকে সামান্য হেসে চলে গেল। বড়ই সরল সাদাসিধে ছেলেটা, তার সঙ্গে আমি যাব বলে ঠিক করলাম। সেই কথা বলতেই জমিদার মশাইয়ের স্ত্রী বলে উঠলেন, আপনি বিষ্ণুর সঙ্গে গ্রামে যাবেন কেন? বিশেষ প্রয়োজন আছে, তাছাড়া আমি তো এখানেই থাকছি। এরপরে এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো আমি। এখন বিষ্ণুর সঙ্গে যাই। বিষ্ণুর সঙ্গে নেমে এলাম। বাড়ির চৌহদ্দি থেকে বাইরে বেরিয়ে বিষ্ণুকে বললাম, সোমবার দিন রাতের বেলায় তুমি জমিদার মশাইয়ের সঙ্গে বাইরে ছিলে, তুমি কি কোনো কিছু দেখেছিলে? না ঠাকুরমশাই, আমি তো কোনো কিছু দেখিনি, তবে জমিদার বাবু বাড়ির বাইরে কাউকে একটা দেখেছিলেন, আর তারপরেই ফিরে যাওয়ার সময় তার দুটো চোখ যেন কেমন হয়ে গেল, চোখের মনি উল্টে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন, কোনো কথা বলছেন না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন আমার দিকে। আমি তো ভয় পেয়ে গেলাম, চিৎকার করে যে ডাকতে যাব মা ঠাকুরনকে সেটাও পারছি না, কি যে করব কিছু বুঝতে পারছি না। ঠিক এমন সময় মনে হলো ওই লোহার গেটের বাইরে সত্যি সত্যি কে একজন দাঁড়িয়ে আছে। জমিদার মশাই মিথ্যে কথা বলেননি, একটা লোক ঠাকুরমশাই, হ্যাঁ মানে একটা বুড়ো মতন লোক, হাতে একটা লাঠি, মাথায় সাদা চুল, অন্ধকার ছিল সেদিন, আমার হাতে লণ্ঠন ছিল। লোহার দরজার কাছে শব্দ শুনে সেদিকে লণ্ঠন তুলতেই লোকটাকে একবার দেখতে পেলাম, তারপরেই চলে গেল, মুখটা ভালো করে আমি দেখতে পাইনি। জমিদার মশাই যে মন্দিরটাকে দেখতে পান, সেই মন্দিরের ব্যাপারে জানো? মন্দিরের কথা আমি জানি না, তবে আপনি কাশী বিশ্বনাথের কথা শুনেছেন? কাশী বিশ্বনাথের কথা আমি অনেক সাধু সন্তের কাছে শুনেছিলাম।
কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছেও ছিল, কিন্তু নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু সে তো সেই অনেক দূরে। তবে জীবনে এক সময় এই সমস্ত তীর্থধাম ঘুরে ঘুরে কাটাবো সে কথাও ঠিক করে রেখেছিলাম। তাই না বলতেই বিষ্ণু বলল, হ্যাঁ, আমিও তো যাইনি, শুধু সে কথা শুনেছি। জমিদার বাবুর কাছে শুনেছি জমিদার বাবুর বাবা হরে কৃষ্ণ জমিদার নাকি কাশী বিশ্বনাথে গিয়েছিলেন। সেখানে গিয়ে নাকি অনেক কাল ছিলেন। সেখান থেকে ফিরে আসার পরে সে যেন কেমন পাগল হয়ে গিয়েছিলেন। আমি অবাক হয়ে গেলাম। পাগল হয়ে যায় কেন? তখন সে আমার বয়স অনেক কম, কি করে বুঝবো? আমার বাবা এই বাড়িতে কাজ করেছে, বংশ পরম্পরায় আমি এই বাড়িতেই আছি। আমার বাবাই তো হরে কৃষ্ণ জমিদারের দেখাশোনা করত। এই আমি যেমন জমিদার বাবুর করি ঠিক তেমনই। বাবাই আমায় বলেছিল ওই কাশী বিশ্বনাথ থেকে ফিরে আসার পর পাগল হয়ে যাওয়ার একটাই কারণ হতে পারে, কোনোভাবে কাশী বিশ্বনাথ ওই জমিদারকে দেখা দিয়েছে। কিন্তু কেন? বিষ্ণু আর কিছু জানে না বলল। এরপর কবিরাজ নিয়ে আমরা বাড়িতে ফিরে এলাম। কবিরাজ সমস্ত দেখে শুনে ওষুধপত্র আগের মতোই দিতে বলে চলে গেল। অপেক্ষা করতে বলল অন্তত একটা দিন। আর সেই দিন রাতেই ঘটল এক আশ্চর্য অদ্ভুত ঘটনা। সেই দিনটা কোনো রকমে জমিদার বাড়িতে কাটিয়ে দিলাম। রাতের বেলা দোতলার একটা ঘর আমার জন্য বরাদ্দ করে বিষ্ণু ব্যবস্থা করে দিয়ে গেল। অনেকদিন হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়েছিল শরীর, তাই খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়তেই দুটো চোখ খুব শীঘ্রই বন্ধ হয়ে গেল। যখন চোখ খুললাম তখন ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, আর আমার ঘরে জানলার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। চমকে উঠতে গিয়ে উঠতে পারলাম না। চারপাশে একটা অদ্ভুত গন্ধ, খারাপ কটু গন্ধ নয়, ধূপ আর ধুনো মিশ্রিত একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে রয়েছে ঘরের ভেতরে। কোথা থেকে যেন একটা হলদে আলো ভেসে আসছে, কিন্তু সেই আলোর কোনো উৎস আমি খুঁজে পাচ্ছি না। জানলার কাছে যে দাঁড়িয়েছিল সে যেন বুঝতে পেরেছে আমি বিছানায় উঠে বসেছি। কিন্তু আমি প্রথম কথা বললাম, কে এখানে? কোনো উত্তর এলো না। জানলার কাছে কে যেন একটা রয়েছে, আমি ধরতে পারছি না। বিছানায় তখন উঠে বসে ভালো করে তাকিয়ে দেখছি। জানলার কাছে তাকিয়ে দেখি একটা অদ্ভুত ব্যাপার। জানলাটা কোথায়? জানলার বদলে ঠিক সেই জায়গাটায় একটা ফাঁকা দরজার মতো তৈরি হয়েছে, যেন সেই দরজাটা সোজা চলে গেছে অনেক দূর পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি কয়েকটা সিঁড়ির ধাপ, যেন ওই দরজা দিয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাওয়া যাবে। কি মনে হতে আমি বিছানা ছেড়ে নিচে নেমে এলাম। এক পা করে এগোতে লাগলাম ওই জানলার দিকে। আর জানলার কাছে দাঁড়িয়ে থাকা লোকটাও এক পা করে জানলার ওপাশের সেই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যেতে লাগলো। অন্য সময় হলে হয়তো আমি থমকে যেতাম, অবাক হতাম, কিংবা অন্তত চিৎকার করে সাহায্য চাইতাম। এমন অদ্ভুত ব্যাপার তো হতে পারে না। সব থেকে বড় কথা হলো, সেই সময় আমার চিন্তা ভাবনা সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে জট পাকিয়ে গিয়েছিল। কিছু ভাবতে পারছি না, যেন মাথার মধ্যে কেউ বারবার আমায় আহ্বান করে নিয়ে চলেছে ওই জানলার কাছে তৈরি হওয়া নতুন সিঁড়িটার দিকে। সিঁড়িটার একদম কাছে গিয়ে পৌঁছেছি। এমন সময় দেখতে পেলাম কয়েক পা উপরে উঠে সেই ছায়া মূর্তি রয়েছে, তার উপরে সেই শরীর, মাথায় সাদা চুল, অল্প অল্প হাওয়ায় উড়ছে। সে কিন্তু আমার দিকে ঘুরল না। সিঁড়িটা বেশ খানিকটা গিয়ে অন্ধকারে কোথায় মিলিয়ে গেছে। আবার আমি বললাম, কে তুমি? কেন আমার কাছে এলে? কি চাও তুমি আমার কাছে? কোনো উত্তর নেই। সেই লোকটাও যেন সিঁড়ির মাঝখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি জানলা দিয়ে সেই সিঁড়ির ওপরে একটা পা রাখতে যাব, এমন সময় আমার কানের কাছে কে যেন বলে উঠল, কেন এমন করছিস? সরে আয় বলছি। আর সঙ্গে সঙ্গে আমার সম্বিত ফিরে এলো। আর সামনে তাকিয়ে যা দেখতে পেলাম তাতে আমার বুকের রক্ত যেন এক মুহূর্তের মধ্যে হিম হয়ে গেল। ঘরের জানলার দিকে নয়, আমি বিছানা ছেড়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ির দোতলার বারান্দার কাছে।
এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে সিঁড়িতে উঠতে গেলেই যে কি হয়ে যেত। অবাক হয়ে গেলাম, কারণ কি কিছুই বুঝতে পারলাম না। ঘরে ফিরে বিছানায় শরীরটা এলিয়ে দিতে আবার ঘুমিয়ে পড়লাম। তার মানে যে সিঁড়িতে আপনাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেটা আসলে সিঁড়ি নয়, সেটা দোতলার বারান্দা। আর ওখান থেকে সিঁড়ির উপরে উঠতে গেলেই আপনি নিচে পড়ে যেতেন। কিন্তু কিন্তু আপনাকে মারতে চাইল কে? সেই কথা বুঝতে পারলাম না। পরের দিন কাউকে আর বললাম না। কাউকে বললেই তারা চিন্তা ভাবনা করবে। তাছাড়া এই কাজ যে কোনো মানুষের নয় সেটা তো ভালোই বুঝতে পারছি। এমনিতেই জমিদার মশাইকে নিয়ে সবাই চিন্তিত, তার উপরে এমন একটা ব্যাপার যদি হয়। সকলে সোজা গেলাম জমিদার মশাইয়ের ঘরে। তিনি এখন খানিকটা সুস্থ। উঠে বসে আমাদেরকে বললেন, আপনি এসেছেন শুনলাম, কিন্তু শরীরটা এত খারাপ যে কি করব কিছু বুঝতে পারছি না। আপনার শরীরের অবস্থার কথা আমি আগেই শুনেছি, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু বেশি সময় থাকবো বলে মনে হয় না। ও নিশ্চয়ই আবার আমার কাছে আসবে, আর তখন আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে আবার, যেমনভাবে আমায় মারার চেষ্টা করেছিল। আপনাকে মারার চেষ্টা কখন করেছিল? কিভাবে? জমিদার মশাই একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিলেন। বুঝতে পারলাম নিজের বাড়ির কারোর সামনে থেকে কথাটা তিনি বলতে চাইছেন না। এরপর আমার দিকে মুখ নিয়ে আস্তে আস্তে বলতে শুরু করলেন। বেশ কয়েকদিন আগে প্রথমবার ওই লোকটাকে দেখতে পেলাম। তখন যে কি হয়েছিল তা আমার থেকে বিষ্ণু ভালো বলতে পারবে। তারপরে একদিন দুপুরবেলা আমি দোতলার বারান্দার কাছে দাঁড়িয়ে আছি। এমন সময় মনে হলো লোকটা যেন হঠাৎ করে বাড়ির পিছনের দিকটায় চলে যেতে দেখলাম। আমি সঙ্গে সঙ্গে বিষ্ণুকে ডাকলাম, বিষ্ণু, এ বিষ্ণু, কে ওখানে? আর তুমি কে? বারবার আমায় অমনভাবে দেখা দিচ্ছ কেন? কি চাও আমার থেকে? বৃদ্ধ কিন্তু আমার দিকে মুখ তুলে তাকালো না। একভাবেই সে তাকিয়ে রয়েছে সামনে, সেই মাটির ভিতর করা ছোট কালো গর্তটার দিকে। আমি আরেকটু এগিয়ে গেলাম তার সামনে। একটু আগে চারপাশে রোদের আলো ছিল, আর হঠাৎই আকাশটা কালো মেঘে ভরে যেতে লাগলো। সে সময় আমার থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি থামতে পারলাম না। হাঁটতে হাঁটতে তার একদম কাছে চলে গেলাম। দেখি সেই কালো গর্তটার ভিতরের দিকে সত্যি সত্যি কি যেন একটা আছে। যেন মনে হলো একতলা জীবন্ত অন্ধকার গাদাগাদি করে রয়েছে। তারা জীবন্ত, মাঝে মাঝে সেখান থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। লোকটার মুখের দিকে তাকাতে আমি আরো অবাক হয়ে গেলাম। লোকটাকে সম্পূর্ণভাবে দেখতে পেলেও তার মুখ কিন্তু আমি দেখতে পেলাম না। আর ঠিক তখনই আমার মাথার মধ্যে কে যেন বলে উঠল, তোর যে আসার সময় হয়ে গেছে। একভাবে কথাগুলো বলে চলেছেন জমিদার মশাই। আমি বুঝতে পারছি তিনি রীতিমতো ভয় পাচ্ছেন। তার পাশে বসে থাকা তার স্ত্রী মধুবালা আমাদের কথা শুনছিলেন এতক্ষণ। তিনি বললেন, কি যে হচ্ছে ঠাকুর মশাই, আমি যে কোনো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা যে খারাপ দিকে চলে যাচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। বলুন, এই কয়েকদিনের মধ্যেই ওনার চেহারাটা ভীষণ খারাপ হয়ে গেছে, চোখের তলায় কালি। এমনিতে তো অনেক বয়স হয়েছে, তবে ওনার চেহারাটা এতটা খারাপ ছিল না। ওনার চেহারা বরাবরই ভালো। আচ্ছা ঠাকুর মশাই, একটা কথা বলবো, ওই লোকটা কে? আর কেনই বা বারবার
ওই লোকটা আমাদের আমাদের কাছে আসছে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার বাবা জমিদার হরে কৃষ্ণর কথা আপনি কিছু বলতে পারবেন? শুনেছিলাম কাশী বিশ্বনাথ থেকে ফেরার পর তিনি নাকি হঠাৎ করে বদলে গিয়েছিলেন। আপনি তার কথা কি করে জানলেন? নিশ্চয়ই বিষ্ণু বলেছে। বিষ্ণু তার কথা মাঝে মাঝে বলে। বাবার বদলে যাওয়াটা ছিল অদ্ভুত। তার আগে পর্যন্ত বাবা অতি সাধারণ এক জমিদারের মতোই ছিলেন, কিন্তু কাশী বিশ্বনাথে এমন কিছু একটা হয়েছিল যার পরে বাবা আরো বদলে যান। বাড়ি ফিরে আসার সময় স্বাভাবিকভাবে থাকতেন না, উদাসভাবে বসে থাকতেন। কখনো খেতেন, কখনো খেতেন না। কেউ যদি তাকে কিছু বলতো তাহলে বলতেন, আমার যে আর বেশি দিন সময় নেই, আমায় তো চলে যেতে হবে। শুধু শুধু এসব করে কি করব? তখন আমার বয়স তো খুব বেশি নয়, এই বছর 25-26 মতো হবে। তখন সবে সবে আমার বিয়ে হয়েছে। এই রকমই একটা ব্যাপার আমি এবং মধুবালা নিজের চোখে দেখেছি। তারপরে বাবা আরো বছর 2-1 বেঁচে ছিলেন, কিন্তু তার মধ্যে কেমন যেন হয়ে গেছিলেন। খেতেন না, ঘুমোতেন না, সব সময় কাকে যেন খুঁজে বেড়াতেন আর বারবার বলতেন, কোথায় গেলি রে? এই তো এইখানেই এইমাত্র ছিলি, কোথায় চলে গেলি? আমি যে তোর সঙ্গে যাব। কাকে এসব কথা বলতেন? সেই সব ব্যাপারে আপনারা কখনোই জানার চেষ্টা করেননি? অনেক চেষ্টা করেছি। তখন তো বাবার দেখাশোনা যে করত, মানে বিষ্ণুর বাবা, তিনি জীবিত ছিলেন। তার বছর 2-1 পরে সেও মারা যায়। তবে বাবা তাকেও কোনোদিন কিচ্ছু বলেননি। তবে আমরা বেশ বুঝতে পারতাম কেউ তো একটা আছেই যে আমাদের আশেপাশেই রয়েছে, অথচ আমরা তাকে কোনোদিনই দেখতে পেতাম না। আর সেই লোকটাকেই এখন জমিদার মশাই নিজে দেখতে পাচ্ছেন, অথচ তাকে আর কেউ ভালোভাবে দেখতে পাচ্ছে না। বেশ কয়েক বছর আগে যে লোকটি এই বাড়িতে আসার পরে জমিদার হরেকৃষ্ণ মারা যায়, সে যদি আবার ফিরে এসে থাকে তাহলে কিন্তু বড্ড চিন্তার বিষয়। আমার কথায় মধুবালা এবং জমিদার মশাই দুজনেই যেন চমকে উঠলেন। ততক্ষণে ননীগোপাল আর বিষ্ণু দরজার কাছে এসে দাঁড়িয়েছে। কখন আমি দেখিনি। দরজার কাছ থেকে ননীগোপাল বলল, এইসব কি ভূত প্রেতের ব্যাপার নাকি ঠাকুর মশাই? ভূত প্রেতের ব্যাপার হলে তাকে হয়তো আটকানো যেত, কিন্তু এসব ভূত প্রেতের ব্যাপার নয়, এসব অন্য কিছু। এসব কিছুর সঙ্গে যে শক্তি জড়িয়ে রয়েছে তা কোনো শুভ শক্তি, আর শুভ শক্তিকে কিন্তু এত সহজে হারানো সম্ভব নয়, তাকে আটকানোও যাবে না। শুভ শক্তি অর্থাৎ দৈব শক্তি নির্ধারিত কিছু করলে তাকে আটকানো কিন্তু খুব মুশকিল। কোনোভাবে কি বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয় ঠাকুর মশাই? হঠাৎ করে কেন এসব হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, গ্রামে কি কোনো মন্দির আছে, মানে শিব মন্দির কিংবা পাশের গ্রামে কোথাও? হ্যাঁ, তবে আমাদের গ্রামে নেই, পাশের গ্রামে আছে। আমাদের গ্রামে যে অশ্বত্থ গাছটা আছে, সেই গাছের তলায় একটা পাথর আছে। সেই পাথরের গায়েই আমরা পুজো করে থাকি। অনেকে বলে ওই পাথর নাকি স্বয়ং মহাদেব, যাকে মহাদেব রূপে সোমবার দিন পুজো করা হয়। আচ্ছা, সকালের দিকে আপনারা গিয়েছিলেন না ওদিকে? শেষের প্রশ্নটা মধুবালা করেছিল জমিদার মশাইকে উদ্দেশ্য করে। জমিদার মশাই মাথা নাড়াতেই দরজার কাছ থেকে বিষ্ণু বলে উঠল, আরে ওইখানে গিয়েই তো জমিদার বাবু ওই লোকটাকে একবার দেখতে পেয়েছিলেন, তখন খেয়াল করেননি, পরে আমায় বলেছিলেন। এই কথায় আমি সঙ্গে সঙ্গে চমকে উঠে বললাম, সেই অশ্বত্থ গাছের কাছে একবার যেতে হবে জমিদার মশাই। আপনি এখানে থাকুন, বিশ্রাম করুন।
ঘর থেকে একদম বাইরে যাবেন না। আপনার শরীরের চেয়েও মনের অবস্থা কিন্তু আরো বেশি খারাপ। বিষ্ণু, চলো ওই অশ্বত্থ গাছতলা থেকে একবার ঘুরে আসি। আমি একবার বাইরের দিকে তাকালাম। ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা হঠাৎ করেই নেমে গেছে, কোনো কিছু বোঝা যায়নি। আসলে আমরা মন দিয়ে গল্প শুনছিলাম বলেই হয়তো বাইরের ব্যাপারটা ঠিক খেয়াল করে উঠতে পারিনি। বৃষ্টির শব্দ কানে আসতেই পেছনে তাকিয়ে দেখি তারানাথের বাড়ির উঠোনের একপাশে থাকা সেই গাছটাও বৃষ্টিতে ভিজছে। মনে হয় বৃষ্টিতে গাছের পোকাগুলো নিচে নেমে আসবে, না হয় গাছের ভিতরে গিয়ে ঢুকবে। যদি ভেতরে গিয়ে ঢোকে তাহলে তো গাছেরই বেশি ক্ষতি। কিশোরী বলল, কিন্তু ওই লোকটা কে? আর আপনি বললেন কেন যে অশুভ কোনো শক্তি নয়, শুভ কোনো শক্তি এর পেছনে আছে? শুভ শক্তি হঠাৎ করে একটা মানুষকে এমনভাবে ভয় দেখাতে যাবে কেন? অশুভ শক্তি এই কারণেই বলিনি, কারণ তোমরা জানো শক্তির উপস্থিতি আমি বুঝতে পারি। অশুভ শক্তির উপস্থিতির সময় এক ধরনের অদ্ভুত গন্ধ পাওয়া যায়। সে গন্ধ কটু। আবার যখন কোনো প্রেতাত্মা কিন্তু সে ভালো, তখন গন্ধ পাওয়া যায় অন্য রকমের। সে গন্ধ কটু হলেও খুব বেশি কটু নয়, তা বোঝা যায়। আর যখন শুভ কোনো শক্তি কিংবা শুভ এমন কোনো আত্মা এসে উপস্থিত হয় যে উচ্চ স্তরের, সেক্ষেত্রে গন্ধ পাওয়া যায় অন্যরকম। আমি ঘরে জানলার কাছে সেই ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখার সময় তেমনই একটা গন্ধ পেয়েছিলাম। আর তাই আমার মনে হচ্ছিল এই সব কিছুর পেছনে শুভ শক্তি ছাড়া অন্য কিছুর হাত নেই। যাই হোক, বিষ্ণুকে নিয়ে আমি অশ্বত্থ গাছের তলা দেখতে গেলাম। গাছটা গ্রামের একদম শেষের দিকেই বলা চলে। একপাশে একটা মাঠ, আর তার পাশে অশ্বত্থ গাছ। চারপাশে শুকনো পাতা পড়ে ছড়িয়ে রয়েছে। গাছটা বেশ বড়। অশ্বত্থ গাছের ঝুড়ি শিকড় হয়ে নেমে আসে, তোমরা সেটা জানো। সেই ঝুড়ি নেমে এসেছে। বড় বড় পাতাগুলো গাছের গায়ে যেন অল্প অল্প হাওয়াতে দুলছে। মাঝে মাঝে দু একটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। গাছের উপর একটা পাখি বসেছিল। আমরা সেখানে প্রবেশ করতে সে চিঁচি করে উড়ে চলে গেল। গাছের নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা কালো রঙের পাথর। পাথরটা কিন্তু এবড়ো খেবড়ো কিংবা সুচালো নয়, মসৃণ পাথর। মাথার দিকটা কেমন লম্বা হয়ে গেছে। মাটির উপরে সেটা পোঁতা রয়েছে। তার উপরে সিঁদুর আরো কি কি দেওয়া হয়েছিল, তা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চারপাশে ফুল, বেলপাতা এটা ওটা ছড়িয়ে রাখা। বোঝা যাচ্ছে যে আজকেই আবার কোনোভাবে পুজো হয়েছে। আমি বললাম, এই তার মানে সেই জায়গা যেখানে জমিদার মশাই প্রথম ওই লোকটিকে দেখেছিল। আচ্ছা, তুমি দেখেছিলে কিছু বিষ্ণু? না ঠাকুর মশাই, আমি তো কিছুই দেখিনি। অদ্ভুত ব্যাপার হলো, জমিদার বাবু এর আগেও বেশ কয়েকবার কাউকে না কাউকে দেখেছে, মানে ওই লোকটাকে। কিন্তু তাছাড়া আর কেউ কোনো কিছু দেখতে পায়নি। আমার তো বড় ভয় হচ্ছে আপনার কথাই ঠিক না হয়ে যায়। বড় জমিদার বাবু যখন মারা যায়, তখন আমার বয়স কম থাকলেও আমি কিন্তু শুনেছিলাম বড় জমিদার বাবু এমনই কিছু দেখতে পেতেন তার চারপাশে। বলেছিলাম না, শেষের দিকে পাগল হয়ে গেছিলেন। একটা বংশে পরপর দুবার কেন এমনভাবে বিপদে পড়ছে? কেন তাদের এমনভাবে মারতে চাইছে কোনো এক শুভ শক্তি? ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না। ঠিক এমন সময় একটা লোককে সেই গাছের তলায় দেখতে পেলাম। না, সেই লাঠি হাতে উবু হয়ে চলা সেই বৃদ্ধ নয়, গ্রামেরই কোনো বৃদ্ধ লোক। তার গায়ে একটা গেরুয়া কাপড়, পরনে সাদা ধুতি, বোধহয় পুরোহিত ব্রাহ্মণ। বললাম, আচ্ছা, এখানে এই মূর্তি মানে পাথরের মূর্তি প্রতিষ্ঠা হলো কবে? পুরোহিত একবার আমার চোখের দিকে তাকালেন। তারপরে বোধহয় আমার পরনের কাপড়টা দেখেই আমার কথার উত্তর দেওয়া ঠিক বলে মনে করলেন। এ তো তৈরি হয়েছে অনেক আগে। আমাদের জমিদার মানে বড় জমিদার মশাই হরে কৃষ্ণবাবু যখন কাশী বিশ্বনাথ থেকে ফিরলেন, তারপরেই তো তার নির্দেশেই আমার পরিবার এই মূর্তি তৈরি করেছিল।
মানে ওই পাথরটাকে ওখানে এনে বসে তাকে পুজো করছিল। আসলে বড় জমিদার চেয়েছিলেন মন্দির তৈরি করতে, কিন্তু নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি। তারপর শেষের দিকে সে কেমন পাগল হয়ে যায়, তাই আর মন্দির করা হয়নি। কিন্তু এই কথা কি আমাদের বর্তমান জমিদার জীবনকৃষ্ণবাবু জানেন না? এই জায়গাটা যে হরে কৃষ্ণবাবু তৈরি করেছেন সে কথা তিনি জানেন, কিন্তু মন্দিরের কথা তিনি জানেন না। আসলে তেমনটাই নির্দেশ ছিল, মানে আমার পূর্বপুরুষেরা তেমনটাই আমায় বলেছিল, মানে আমার বাবা। আসলে হয়েছেটা কি, জমিদার হরে কৃষ্ণবাবু মন্দির তৈরি করতে চাননি কোনো না একটা কারণ শেষের দিকে। এদিকে আমার বাবা বলেছিল এসব কথা জমিদারকে না জানাতে, কিন্তু তবুও আমি একবার জানিয়ে ফেলেছিলাম। আমার কথা শুনে জমিদার মশাই বলেছিলেন, বাবা যা প্রতিষ্ঠা করে গেছেন সেখানে তাই থাক, শুধু শুধু সেখানে মন্দির তৈরি করতে আমি চাই না। তারপরেও একটা ব্যাপার বুঝতে পারি সাধু বাবা। আসলে হরে কৃষ্ণবাবুর আমলে তার যেমন প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা ছিল, আমাদের জমিদারের তো সেসব নেই। বাড়িটা দেখছেন না কেমন যেন হয়ে যাচ্ছে। একটা মন্দির তৈরি করতে তো আর কম খরচ নয়। কথাটা বলে সে সামনের দিকে তাকালো, তারপরে যেন নিজের মনেই স্বগতোক্তির মতো বলতে লাগলো। বাবা বলতেন জমিদার হরে কৃষ্ণবাবু এক সময় নাকি তাকে বলেছিলেন এইখানে কাশী বিশ্বনাথের মতো মন্দির তৈরি হবে, তার মাথার চূড়ো হবে সোনালি রঙের। সোনা দিয়ে যেহেতু তৈরি করা সম্ভব নয়, তাই হবে সোনালি রঙের। তার কথা শুনে হঠাৎ যেন মনের ভেতর একটা ধাক্কা খেলাম। এতক্ষণ ধরে এই কথাটা আমার মাথায় কেন এলো না? যেন মনে হলো খানিকটা পরিষ্কার হয়ে গেল আমার মাথার ভেতরে। পুরোহিত মশাই অনেকক্ষণ ধরে পুজো করলেন ওই পাথরে, ফুল বেলপাতা দিয়ে বেশ ভক্তি ভরে। তার পুজো দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগলো। কে বলে পুজো করতে গেলে দেবতার উদ্দেশ্যে ভালো ভালো খাবার সাজিয়ে দিতে হয়, অনেক লোকজন, মন্দির, এই সব প্রয়োজন হয়। মনে ভক্তি থাকলে সামান্য ফুল বেলপাতা দিয়েও যে পুজো করা যায়, তাই পুরোহিতকে দেখে আমি আরেকবার প্রমাণ পেলাম। যখন সে পুজো শেষ করে উঠল, তখনও আমি আর বিষ্ণু দাঁড়িয়ে আছি। মাঝে একবার বিষ্ণু ইতস্তত করে বলল, ঠাকুর মশাই, এখানে দাঁড়িয়ে থাকবেন কেন? বাড়ি ফিরে যাই চলুন, এখানে তো আর কিছু নেই। পুজো শেষ করে পুরোহিত মশাই উঠে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আপনি বুঝি জমিদার বাড়িতে এসেছেন? একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। জমিদার মশাইকে কিন্তু সাবধানে থাকতে বলবেন। এই সময়টা তো শ্রাবণের সময়, মানে বর্ষা শেষ হয়ে সবে ভাদ্র মাস পড়তে চলেছে। বাবা বলেছিলেন এই শ্রাবণ মাসে কিন্তু জমিদার হরে কৃষ্ণবাবুর মধ্যে অদ্ভুত সব ব্যাপার ঘটেছিল। আর তার 2 বছর পরে ঠিক এই শ্রাবণ মাসেই তিনি মারা গিয়েছিলেন। তাই এই সময়টা একটু সাবধানে থাকতে বলবেন জমিদার মশাই এবং তাঁর পরিবারের সবাইকে। আমাদের গ্রামের লোকেদের সাথে সম্পর্ক তো খুব একটা ভালো নয়, তাই আমি আর সে কথা বলতে চাই না। তবে তিনি ভালো মানুষ, সেটা আমরা সবাই জানি। কথাটা বলে সে আর দাঁড়ালো না। আমার মনে আবার নতুন করে একটা খটকা লাগতে শুরু করলো। জমিদার পরিবারের সঙ্গে গ্রামের লোকেদের সম্পর্ক কি ভালো নয়? কবিরাজ এসেছিলেন, তাড়াহুড়ো করে তিনিও চলে গিয়েছিলেন। তাছাড়া 2-3টে দিন এই বাড়িতে রয়েছি, তবুও এর মধ্যে কোনো গ্রামের লোককে এই বাড়িতে আসতে দেখিনি। জমিদার মশাই এমন একটা সমস্যায় রয়েছেন, তবুও বিষ্ণু কিংবা ননীগোপাল গ্রামের কারুর কাছে যায়নি। ব্যাপারটা কি? পথে ফেরার সময় বিষ্ণুকে প্রশ্ন করতে বিষ্ণু বলল, আসলে হরে কৃষ্ণ জমিদারের মৃত্যুর সময়ে বেশ ঝামেলা হয়েছিল।
অনেকে বলেছিল মৃত্যু স্বাভাবিক নয়। আর তখন জমিদার বাবুর সঙ্গে গ্রামের লোকেদের একটু ঝামেলা হয়ে গেছিল। বড় জমিদারের মৃত্যুটাও তো স্বাভাবিক ছিল না। তিনি বাড়ির পেছনে মাটির উপর পড়েছিলেন, তার দেহে প্রাণ ছিল না। ওই নিয়েই গ্রামের লোকেদের সঙ্গে জমিদার বাবুর একটা সমস্যা হয়। আর তারপরেই বুঝতে পারছিলাম যে এই জমিদার জীবনকৃষ্ণর বাড়িতে সমস্যার পর সমস্যা, বেশ কিছু জটিল সমস্যা নয়াসরাই গ্রামে হয়ে রয়েছে। আর তার সব কিছুর সমাধান বোধহয় ওই একটি লোকই করতে পারে, যে লোকটি মাঝে মাঝে জীবনকৃষ্ণবাবুকে দেখা দিচ্ছে। বুঝতে পারলাম সমস্যাটা কোথায় হয়েছে। বাড়িতে যখন ফিরে গেলাম তখন জমিদার মশাই ঘুমিয়ে পড়েছেন। বিকেলে খাওয়া দাওয়া সেরে জমিদারের ঘরে গিয়ে ঢুকলাম। দেখলাম জমিদার মশাই বিছানার ওপর উঠে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছেন। বাইরে একটু একটু করে অন্ধকার নামতে শুরু করেছে। বললাম, আপনার এই অদ্ভুত সমস্যার সমাধান বোধহয় খুঁজে পেয়ে গেছি। জমিদার মশাই আমার কথা শুনে উৎফুল্ল চোখে আমার দিকে তাকালেন। বললেন, খুঁজে পেয়ে গেছেন? কিন্তু কি সেটা এখন আমি বলতে পারবো না। আমাকে একটা কথা বলুন তো, যখন আপনি ওই লোকটাকে দেখেন আর ঘন্টার শব্দ শুনতে পান, কখনো কখনো একটা মন্দির দেখতে পেয়েছেন, সেই মন্দিরের চূড়াটা কি সোনার? একটা লম্বা সিঁড়ি এসে মন্দির পর্যন্ত চলে গেছে এমন কিছু? আমার কথা শুনে জমিদার মশাই হতবাক হয়ে গেলেন। তার মুখটা হাঁ হয়ে রইল। সেইভাবে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, এমন একটা মন্দির আমি দেখেছি, বেশ কয়েকবার দেখেছি স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে একটা লম্বা সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উপরে উঠছি, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার থেকে বেশ খানিকটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে সামান্য ঝুঁকে। একটা লাঠি হাতে নিয়ে সে চলছে, খালি গা, পরনে একটা সাদা রঙের ধুতির মতো কিছু জড়িয়ে রাখা, তবে ভালোভাবে বোঝা যায় না, ময়লাটে। মাথার চুল সাদা, পিঠের কাছে এসে পড়েছে। সে মাঝে মাঝে ঘুরে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। চারপাশে ধোঁয়া ছাড়া আর কিছুই তেমন দেখা যাচ্ছে না। ঠাকুরমশাই, কি ভীষণ ঠান্ডা! আমার গোটা শরীর যেন থরথর করে কেঁপে ওঠে। আর ঠিক তখনই ঘন্টার শব্দটা শুনতে পাই। উপরের দিকে তাকালে সেই ধোঁয়া সরে যেতে থাকে। মনে হয় অনেকটা দূরে একটা মন্দিরের চূড়া, আর সেই মন্দিরের চূড়া সোনা দিয়ে বাঁধানো। কিন্তু আপনি কি করে জানলেন এসব? এবার আমি বলি। আপনার বাবা যখন এখান থেকে কাশীর বিশ্বনাথ ধামে গিয়েছিলেন, তখন সেখানে গিয়ে তার মনে মনে ইচ্ছে হয়েছিল যে কাশী বিশ্বনাথের মতো মন্দির তিনি তাদের গ্রামে প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, এত বড় নয়, তবে তেমনই একটা মন্দির তিনি করবেন, এবং তার চূড়ায় থাকবে সোনার রং, কারণ সোনা দিয়ে তৈরি করা তার পক্ষে সম্ভব নয়। তিনি সেখান থেকে চলে আসেন, কিন্তু এখানে আসার পরে তিনি তার সেই চিন্তাভাবনা কোনো কারণে ভুলে যান। মন্দির তৈরি করার কথাও তিনি ভুলে যান। অথচ মন্দিরে থাকার সময় তিনি যা মনে মনে ইচ্ছা করেছিলেন তা কিন্তু সেই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। আপনি বলেছিলেন না, এরপর থেকেই আপনার বাবা কেমন উদাস হয়ে পড়তে শুরু করেছিলেন? ব্যাপারটা তা নয়। আসলে তার কথা না রাখার জন্যে তাকে আকর্ষণ করেছিল সেই শুভ শক্তি, এবং ওই মন্দির তৈরি করার জন্যে তাকে বারবার স্বপ্নে সেই মন্দিরটাকে দেখিয়েছিলেন সেই বৃদ্ধ লোকটি, যে বৃদ্ধ লোকটিকে আপনি এবং আপনার বাবা দেখতে পেয়েছেন। সে আর কেউ নয়, সে হলো একজন পথ প্রদর্শক, যে আপনাদের আসল ব্যাপারটা দেখাতে চেয়েছে। তার মানে সে কে? তার মানে সে এমন কেউ যে ওই শুভ শক্তির সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন করতে চাইছে।
আপনি যে কবার জ্ঞান হারিয়েছেন কিংবা ভয় পেয়েছেন, আপনি আসলে তাকে সহ্য করতে পারেননি, তাই না হলে হয়তো সে আপনার সঙ্গে যোগাযোগ করত। বাইরে তখন অন্ধকার নামতে শুরু করেছে। জীবন কৃষ্ণ আমার দিকে ফ্যাকাশে চোখে তাকিয়ে রয়েছে। সমস্ত কথা শুনে সে যে ভীষণ ভয় পেয়েছে সেইটুকু বুঝতে পারছি। তবু বললাম, আজ রাতে আপনার ঘরে আপনি কাউকে থাকতে দেবেন না, এমনকি আপনার স্ত্রী পর্যন্ত না। তাহলে রাতে সে আবার আপনার কাছে আসবে এবং তখন আপনি ভয় পাবেন না। আপনি তাকে মন দিয়ে দেখার চেষ্টা করবেন, তার সঙ্গে সেই মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, খবরদার, মন্দিরে পা রাখবেন না। সেখান থেকে ফিরে আসবেন এবং কথা দেবেন যে ওই মন্দির আপনি তৈরি করে দেবেন। জীবন কৃষ্ণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বুঝতে পারছিলাম গোটা ব্যাপারটা সে সহজভাবে নিতে পারছে না, ভয় পাচ্ছে। আমি আবার বললাম, এই একটাই মাত্র পথ আছে আপনাকে বাঁচাবার, না হলে আপনার বাবার মতো বছরখানেকের মধ্যেই হয়তো আপনি আবার মারা পড়বেন। মনে আছে, আপনার বাবা কিন্তু ভয় পাওয়ার 2 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। তার আগের 3 বছর কিন্তু তিনি উদাসভাবে কাটিয়েছিলেন। আমার কথায় জীবন কৃষ্ণবাবু একবার ঢোক গিললেন, তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। একটানা এতটা বলে তারানাথ চুপ করল। বাইরে বৃষ্টিটা একটু কমে এসেছে। আমরা উসুস করতে লাগলাম। জীবন কৃষ্ণের কি হলো জানার ইচ্ছে হতে লাগলো। কিশোরী বলল, বড়ই অদ্ভুত ব্যাপার। তার বাবা তো মন্দির প্রতিষ্ঠা করার কথা বলেছিল, তাহলে তার বিপদ তার ছেলে পর্যন্ত আসবে কেন? পাপ, বুঝলে তো, এক বংশ থেকে যেমন সেই বংশের অন্য একজনের প্রতি সঞ্চারিত হয় তার সম্পত্তি, তেমন পাপও সঞ্চারিত হয়। জমিদার হরে কৃষ্ণ অন্যায় করেছিল। কাশী বিশ্বনাথের মন্দিরে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করেছিল যে সে মন্দির প্রতিষ্ঠা করবে। যদিও সমস্তটাই আমার অনুমান, অথচ তারপরেও সে কাজটা করেনি। কেন করেনি তা আমি বলতে পারবো না। হতে পারে তার আর্থিক অবস্থা ভালো ছিল না শেষের দিকে, অথবা সে আসার পরে ভেবেছিল মন্দির প্রতিষ্ঠা গ্রামে করা সম্ভব নয়। গ্রামের যা অবস্থা আমি দেখেছিলাম, তাতে তার আগে তার অবস্থা আরো খারাপ ছিল। সবচেয়ে বড় কথা, এমন একটা মন্দির প্রতিষ্ঠা করতে গেলে অনেক কিছু প্রয়োজন। সেইগুলো ওই গ্রামে পাওয়া তখন হয়তো সম্ভব ছিল না। কিন্তু যেহেতু হরে কৃষ্ণ কথা দিয়েছিল, তাই তার অন্যায় হয়েছিল। এবং 3 বছর পর তাকে দেখা দিতে শুরু করে ওই বৃদ্ধ পথ প্রদর্শক। সে কে আমি জানি না, কিন্তু সে যে ওই কাশী বিশ্বনাথ মন্দির থেকে এসেছিল সেইটুকু বলতে পারি। আর তারপরে তার মৃত্যুর পর বেশ কয়েক বছর পর্যন্ত সে অপেক্ষা করেছিল। এইবার যদি তোমরা বলো সে অপেক্ষা করেছিল কেন, তা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় কোনোভাবে ওই পরিবারে, মানে হরে কৃষ্ণের মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই যোগ কেটে গিয়েছিল। তারপরে আবার কোনো একটা কারণে জমিদার জীবন কৃষ্ণের সঙ্গে সেই যোগাযোগ স্থাপন হয়ে যায়। আর সেই যোগাযোগটা ছিল সেই পুরোহিতের পুজো করা সেই পাথরের মূর্তি। ওইখানেই তো সেদিন প্রথমবার গিয়ে জমিদার মশাই লোকটাকে দেখতে পেয়েছিলেন। কিন্তু সেই দিনই সমস্ত কিছু হলো কেন? সে কথা পরে বলবো। এরপর যা হলো শোনো। সেদিন অনেক রাতের দিকে জমিদার মশাইয়ের একটা প্রচণ্ড চিৎকার শুনে আমরা সবাই ছুটে গেলাম। দেখি জমিদার মশাইয়ের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আমি, বিষ্ণু, ননীগোপাল দরজা ধাক্কাবার চেষ্টা করলাম। মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে জমিদার মশাইয়ের স্ত্রী। আমি মনে মনে ভাবলাম, ভুল করলাম না তো? জমিদার মশাইকে একা রেখে দিয়ে তার মৃত্যু ডেকে আনলাম না তো? দরজা একরকম ভেঙেই ফেললাম। দেখি জমিদার মশাই ঘরের মেঝেতে পড়ে আছে। বুকের ভেতর কেমন করে উঠল। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জমিদার মশাইকে তুলতে যাব, খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই একটা অদ্ভুত দৃশ্য দেখে গোটা শরীর যেন হিম হয়ে গেল। ঠিক সেই দিন জানলার কাছে যেমন দেখতে পেয়েছিলাম একটা সিঁড়ি উঠে গেছে উপরের দিকে, আজও তেমন দেখতে পেলাম। তবে আজ শুধু সিঁড়ি নয়, বাকিটুকুও দেখতে পেলাম।
সিঁড়িটা উঠে গেছে আকাশের দিকে, আর সেই ওপরের দিকে একটা মন্দির, কাশী বিশ্বনাথের মন্দির। আমি তারপরে দেখেছিলাম, কিন্তু সেই মন্দিরের সঙ্গে এই মন্দিরের আশ্চর্য মিল। মন্দিরের চূড়ায় এই রাতের বেলাতেও কোথা থেকে যেন সূর্যের আলো ঝকঝক করছে। শুধু আমি নয়, বিষ্ণু, ননী গোপাল, এমনকি ঘরে আসা মধুবালা পর্যন্ত সেই দৃশ্যটা দেখতে পেয়েছিল। সবাই অবাক হয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। দৈববাণীর মতো বাইরে থেকে কে যেন বলে উঠল, আর কোনো চিন্তা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু। জমিদার মশাইয়ের যখন জ্ঞান ফিরল, তার মুখ থেকে যে কথাটা প্রথম বেরিয়ে গেল সেটা হলো, বাবা এসেছিল, বাবা এসেছিল ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আপনি ঠিক বলেছিলেন, বাবা এসেছিল। আমি বাবার সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। মনের মধ্যে বারবার ওই মন্দির প্রতিষ্ঠা করার কথা আনতে লাগলাম, আর তারপরই বাবা আমার দিকে ঘুরে তাকালো। ওই লোকটা যে আমার বাবা, আমি এতদিন বুঝতে পারিনি। ওটা আমার বাবা। সে আমায় বলল, আমি যা করতে পারিনি তা তোকে করতে হবে। বংশ পরম্পরায় ওই কাশী বিশ্বনাথের মন্দিরের সঙ্গে আমাদের যোগ রয়েছে, কিন্তু আমরা কেউ মন্দির প্রতিষ্ঠা করতে পারিনি। যেভাবেই হোক তোকে মন্দির করতেই হবে। একটু একটু করে জমিদার মশাই উঠে বসলেন। তার চোখে জল, কান্না ভেজা গলায় তিনি আমার একটা হাত শক্ত করে চেপে ধরে বললেন, আপনি ঠিক বলেছিলেন ঠাকুরমশাই, আমারই ভুল হয়েছিল, আমারই ভুল হয়েছিল। আমার যেটুকু অর্থ আছে আমি সেটুকু মিলিয়ে মন্দির আমি প্রতিষ্ঠা করবই। গ্রামের লোকেদের কাছে আমি ক্ষমা চাইব। আমি ওই মন্দির প্রতিষ্ঠা করে গোটা গ্রামকে ওই মন্দির দান করব। মধুবালার মুখে কান্না ভেজা হাসি। বিষ্ণু, ননী গোপাল পর্যন্ত কেমন যেন ভয় পেয়েছিল। এইবার তারাও হাসি মুখে তাকিয়ে আছে। আমি বললাম, কিন্তু আমার কাজ শেষ জমিদার মশাই। আপনি এবার মন্দির প্রতিষ্ঠা করুন। গ্রামের লোকেদের সঙ্গে সমস্ত খারাপ সম্পর্ক মিটিয়ে নিন। ওই অশ্বত্থ গাছের তলায় যে পাথর আছে, সেই পাথর তুলে তারপরে ওইখানেই মন্দির করে ওই পাথরটাকেই প্রতিষ্ঠা করতে হবে। আর ওইখানে যে পুরোহিত আছেন, সেই পুরোহিতই সমস্ত ব্যাপারে আপনাকে সাহায্য করবেন। সে কি, আপনি থাকবেন না ঠাকুরমশাই? আপনি চলে যাবেন? আমার কাজ তো এই পর্যন্তই ছিল। আমার কাজ শেষ হয়েছে। কাল সকালে আমি এখান থেকে চলে যাব। তবে কাল সকালেই আপনারা কাজ শুরু করুন। 1 মাসের মধ্যে সেই কাজ শেষ করবেন। আসনে মূর্তি প্রতিষ্ঠা হবে। কোনো কথা বললাম না। বাকিরা আমায় আটকাবার চেষ্টা করলেও জমিদার মশাই কিন্তু করলেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন আমি এমনি এমনি সেখান থেকে চলে আসার কথা বলিনি। গল্পটা শেষ হয়ে যাওয়ার পরেও তারানাথের মুখে এমন কথা শুনে আমি বললাম, কেন বলুন তো? মানে হঠাৎ করে আপনি এমন করলেন কেন? সেদিন রাতে শুধু জমিদার মশাই নয়, আমিও সেই বৃদ্ধকে দেখেছিলাম, অর্থাৎ হরে কৃষ্ণকে আমিও দেখেছিলাম। জমিদার মশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরেই বোধহয় সে আমার ঘরে এসেছিল। এক অদ্ভুত কণ্ঠস্বর আর গন্ধে আমার ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখি বিছানার কাছে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধ। আমার দিকে তাকিয়ে হাসছে। তার মুখে এক প্রশান্তির হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার হাতেই সব কিছু ছিল, তাই তো এতগুলো দিন অপেক্ষা করতে হলো। তুমি আসবে বলে ঠিক সময়ে জীবন কৃষ্ণ আমার দেখা পেয়েছিল। তবে তুমি এখানে থেকো না, কাল সকালে এখান থেকে চলে যাও। জীবন কৃষ্ণকে নিজের মতোই সব কিছু করতে দাও। তার মনে তুমি ওই কাশী বিশ্বনাথের মন্দিরের ভাবনা এনেছো, সেটাই যথেষ্ট। বাকিটা তাকে একাই করতে হবে। এরপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সেই প্রচণ্ড চিৎকারে ঘুমটা ভেঙে যায়।
সেদিন ওই অশ্বত্থ গাছের তলায় বৃদ্ধকে এমনি এমনি জীবনকৃষ্ণবাবু দেখেননি। হরে কৃষ্ণ অর্থাৎ বড় জমিদার চেষ্টা করেছিল বারবার তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আর সেই সুযোগ হয়ে ওঠে এই শ্রাবণী। গল্প শেষ হতে আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টি একটু কমে এসেছিল। আজ বড় একটা অদ্ভুত গল্প শুনলাম। সেখান থেকে বেরিয়ে চলে এসেছি, হঠাৎ করেই কিশোরী একটা আশ্চর্য প্রশ্ন করে বসল। এই কথাটা আমি নিজেও ভাবিনি। কিশোরী বলল, জীবন কৃষ্ণবাবু না হয় তার বাবা হরে কৃষ্ণবাবুকে দেখেছিলেন, কিন্তু হরে কৃষ্ণবাবু তাহলে কাকে দেখেছিলেন? সেও তো এমনই এক কোনো বৃদ্ধকেই দেখেন এবং তারপরেই পাগল হয়ে মারা যান। এর উত্তর আমার কাছে ছিল না, তাই আমি কিছু বললাম না, চুপ করে এগোতে লাগলাম। বুঝতে পারলাম কিশোরী তখনও মনে মনে বিড়বিড় করে চলেছে। আমার চোখের সামনে যেন ভাসতে লাগলো একটা মন্দির। তার মাথাটা পুরো সোনা দিয়ে তৈরি, আর লম্বা একটা সিঁড়ি উঠে যাচ্ছে ওপরের দিকে। শুনছিলেন সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ও কাশীনাথের মন্দির। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, সুজন, অয়ন্তিকা, জ্যোতির্ময়, প্রণীত এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।